হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তোমরা সবাই অলরেডি জানো যে ডাব্লিউবিপি কনস্টেবলের নোটিফিকেশন বেরিয়ে গেছে। এখানে কিন্তু একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি দিয়েছে, কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এক্সাম প্যাটার্ন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। বিস্তারিত জানতে ভিডিওটাকে তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখো। প্রত্যেকটা জিনিস যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য জানার, সেটা আমি পরপর বলে যাচ্ছি। তোমরা খুব ভালো করে ক্লাসটা দেখো যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। প্রথমেই দেখো, এখানে ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি। টোটাল 10,225টা ভ্যাকান্সি। মেলদের জন্য 7,228, ফিমেলদের জন্য 3,227। এটা কিন্তু একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি। খুব ভালো করে তোমরা প্রস্তুতি নাও। এছাড়া কিভাবে ইংরেজি প্রস্তুতি নিতে হবে কেপি কনস্টেবল আর ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনছি, তোমরা সেটা দেখবে। কম পড়ে ভালো কিভাবে প্রস্তুতি নিতে হয় সেটা আমি সেখানে জানিয়ে দেবো। এছাড়া যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তোমাদের ভারতবর্ষের নাগরিক হতে হবে, সবাই তোমরা জানো। 18 বছর কম হলে হবে না। ইয়ারটা কোন হিসাবে ধরবে? 1/1/2024। তোমরা গুগলে যে কোনো ক্যালকুলেটর ডাউনলোড করবে বা গুগলে সার্চ করবে, তোমরা এই এজটা জানতে পেরে যাবে। এবং 30 বছরের বেশি হলে হবে না। কিন্তু যারা তোমরা এসসি রয়েছো তাদের জন্য, বা এসটি রয়েছো, 5 বছরের আপার এজে ছাড় আছে, লোয়ার এজে নয়। 18 বছর হতেই হবে, ওর থেকে কম হলে হবে না, সেটা এসটি এসটি যাই হোক না কেন। এছাড়া যারা তোমরা আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি এ আছো বা বি আছো, তাদের জন্য 3 বছর। এছাড়া যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের জন্য 3 বছর, এবং সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের জন্য 5 বছরের কিন্তু আপার এজে ছাড় রয়েছে। এছাড়া আপার এজ ইজ নট রিল্যাক্সেবল ফর হোমগার্ড বা এনভিএফ, এদের জন্য কিন্তু ছাড় নেই। আর ডেট অফ বার্থ যেটা, সেটা মাধ্যমিক এক্সাম বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে যেটা রয়েছে সেই এজ অনুযায়ী কিন্তু তোমাদের সেটা ধরা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলার দরকার নেই, তোমরা সবাই জানো মাধ্যমিক পাস হলেই হবে। ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে কি বেঙ্গলি জানতে হবে। এছাড়া যারা that the provision will not be applicable to the persons who are permanent residents of the hill subdivision of দার্জিলিং আর কালিম্পং ডিস্ট্রিক্টে বাংলা না জানলেও মোটামুটি চলবে, ওখানে তোমাদের যে ভাষা সেটা জানলেই হবে এই অ্যাক্ট অনুযায়ী। এছাড়া গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি হাইলাইট করে রেখেছি, তোমরা দেখে নাও। এছাড়া সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে ফিজিক্যাল মেজারমেন্ট যেটা তোমাদের কনস্টেবলে প্রয়োজন হয় মেলদের জন্য, যেটা গোর্খা, গারওয়ালি, রাজবংশী আর শিডিউল ট্রাইবস এদের বাদ দিয়ে সমস্ত ক্যাটাগরিকে হাইট হতে হবে 167 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 57 কেজি। আর হাইট যেটা হবে সেটা কিন্তু বেয়ার ফুট, অর্থাৎ খালি পায়ে, জুতো পরে নয়। আর যেটা চেস্ট হতে হবে 78 সেমিজ উইথাউট এক্সপেনশন, মানে চওড়া করে নয়, আর উইথ এক্সপেনশন 83 সেমিজ। ঠিক আছে। এছাড়া যারা গোর্খা, রাজবংশী এরা আছো তাদের জন্য 160-53, তাদের জন্য একটু কম রয়েছে। এছাড়া ফিমেলদের জন্য, যারা গোর্খা রাজবংশী নও, সমস্ত ক্যাটাগরির জন্য 160-49, আর এটা এক্সপেনশন নট অ্যাপ্লিকেবল যারা ফিমেল রয়েছে। আর ট্রাইবদের জন্য এই গোর্খা রাজবংশী যারা আছো 152-45, এটা তোমরা তো অলরেডি জানো। অলরেডি থার্ড জেন্ডার যারা আছো 163-52, এক্সপেনশন নট অ্যাপ্লিকেবল। এছাড়া গোর্খা রাজবংশী তাদের জন্য এইটা। এছাড়া ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের যে ওই দৌড়টা হয় সেটা কিভাবে হবে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, আগে কিন্তু প্রিলিমিনারি টেস্ট হতো, তারপরে রানিংটা হতো, কিন্তু এরপরে একটু চেঞ্জ হয়েছে। আর প্রিলিমিনারি হবে না, ডাইরেক্ট যেমন মেন পরীক্ষা হতো 85 মার্কস, সেটা হবে, তারপরে এই পিএমটি বা পেট এটা হবে। এছাড়া ক্যান্ডিডেটস who qualify in PMT will be allowed to take part in physical efficiency test, অর্থাৎ তোমাদের যদি হাইট ম্যাচ করে যায়, তোমাদের যদি ওয়েট ওখানে তোমরা পাস করে যাও, তারপরে তোমাদের কিন্তু এই পেট পরীক্ষাতে ডাকা হবে। কিন্তু প্রথমে যেটা হবে সেটা কিন্তু ওই যেটা প্রিলি হতো সেই প্রিলি নয়, ওইটাই মেন। তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট, তারপরে পেট। ক্লিয়ার? মেলদের জন্য কি আছে? 1600 মিটার রান কত সময়ের মধ্যে? 6 মিনিট 30 সেকেন্ড। ফিমেলদের জন্য 800 মিটার রান 4 মিনিটসের মধ্যে। থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের জন্য 800 মিটার 3 মিনিটস 30 সেকেন্ডের মধ্যে। এছাড়া এক্স সার্ভিসম্যান যাদের
35 বছর অ্যাবাভ হয়ে গেছে তাদের জন্য একটু কম রয়েছে, যারা মেল রয়েছে তাদের জন্য 800 মিটার 3 মিনিটস 30 সেকেন্ডস, আর যারা ফিমেল থার্ড জেন্ডার এরা রয়েছে তাদের জন্য 800 মিটার রান 4 মিনিটস 30 সেকেন্ডস। ক্লিয়ার? যারা এক্স সার্ভিসম্যান। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা কি মেথড অফ রিক্রুটমেন্ট, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। The post of constable in West Bengal Police shall be filled up on the basis of written examination followed by physical measurement, physical efficiency test। অর্থাৎ আমি তোমাদের যেটা বলছিলাম যে আগে তোমাদের রিটেন এক্সাম হবে 85 মার্কসের, এখানে যদি তোমরা কাট অফ কোয়ালিফাই করো তারপরে তোমাদের পিএমটি হবে, পিএমটি হওয়ার পর যদি তোমরা পিএমটি তে কোয়ালিফাই করে যাও তারপরে তোমাদের পেট হবে যেখানে তোমাদের রানিং হবে, এবং এগুলো সমস্তটা কোয়ালিফাই করে গেলে তোমাদের ইন্টারভিউ হবে। ক্লিয়ার? আগে যে প্রিলিমিনারি পরীক্ষাটা হতো সেটা আর হচ্ছে না, যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলেছিল কি, পুলিশ বোর্ড, যে আমরা তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করতে চাই। সব থেকে গুরুত্বপূর্ণ রিটেন এক্সামিনেশন। রিটেন এক্সামিনেশন যেটা তোমাদের আগে মানে তোমরা যেটা বলতে মেন এক্সাম, সেই মেন এক্সামটাকেই এখানে তুলে দেওয়া হয়েছে, কিন্তু নাম্বারের কিছু হেরফের করা হয়েছে, টোটাল মার্কসের হেরফের করা হয়নি। ওখানে 85 মার্কসই থাকছে, এমসিকিউ প্যাটার্নই হবে, 1 ঘন্টার পরীক্ষা হবে, 85 অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স থাকবে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে, এবং এখানে কিন্তু 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4টে ভুলের জন্য 1টা নাম্বার কাটা যাবে, যেটা আগে মোটামুটি ছিল সেইটাই আমরা ধরে নিতে পারি। কোয়েশ্চেন পেপার বাংলা আর নেপালিতে হবে, এই দুটো ল্যাঙ্গুয়েজেই হবে। সিলেবাসটা কি থাকছে? জিকে অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25 মার্কস, ইংলিশ থাকছে 10 মার্কস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেটাকে আমরা অ্যারিথমেটিক বলে থাকি মাধ্যমিক স্ট্যান্ডার্ড, সেখানেও 25 মার্কস, আর রিজনিং আর লজিক্যাল অ্যাবিলিটি বা লজিক্যাল অ্যানালিসিস সেখানেও কিন্তু 25 মার্কস। অর্থাৎ তোমাদের 25 করে হলে শুধুমাত্র ইংরেজিতে 10 মার্কস, কিন্তু ইংরেজিটা কিভাবে পড়তে হবে সেটা কিন্তু আমি তোমাদের খুব একদম শর্ট সিলেবাসে বলে দেবো, কারণ এখানে 10 নাম্বারের জন্য 25 নাম্বারের মতো পড়ে কোনো লাভ নেই। তাহলে ইংলিশটাকে যদি তুমি ভুলভাল করে একটা মানে হিউজ সিলেবাস কভার করতে যাও যেটার কোনো প্রয়োজনীয়তা নেই, তাহলে তুমি পরীক্ষায় কোনোদিনও কোয়ালিফাই করতে পারবে না। তাই ইংলিশের জন্য যে স্মার্ট স্ট্র্যাটেজি সেটা আমি তোমাদের কিছুদিনের মধ্যে প্রোভাইড করে দেবো কেপি কনস্টেবল আর ডাব্লিউপি কনস্টেবলের জন্য। তোমরা ওই ভিডিওটা দেখে ওই সিলেবাস অনুযায়ী ফলো করবে, তোমাদের আর ইংরেজির জন্য কিচ্ছু চাপ নিতে হবে না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর তোমরা বিভিন্ন জায়গায় যেগুলো দেখছো একটা পুরো সেই মহাভারতের চার্টের মতো হিউজ সিলেবাস দিয়ে তোমাদের এই 10 নাম্বার পড়তে বলছে, ওটা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তোমাদের কেপি কনস্টেবলের কোয়েশ্চেন পেপার নিয়ে অ্যানালিসিস করে বুঝিয়ে দেবো কেন অতটা পড়াটার প্রয়োজন নয়। ক্লিয়ার? এখানে বেশি কিছু বলছি না, ওটা আমি ক্লাস করিয়ে দেবো। তাহলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, a limited number of candidates will be shortlisted on the basis of marks obtained in the written examination। তাহলে যেটা আমি বলেছিলাম ওই নাম্বারের ভিত্তিতে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে ডাকা হবে, যদি কাট অফ কোয়ালিফাই করো, এটা কোয়ালিফাই করে গেলে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ডাকা হবে, যেটা তোমাদের দৌড় প্রতিযোগিতা। এখানে আর বেশি কিছু বলছি না। ইন্টারভিউ, তাহলে সবগুলো যদি তোমরা পাস করে যাও তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হবে 15 নম্বর, অর্থাৎ টোটাল 100 নম্বরের উপরে ভিত্তি করে তোমাদের কি তৈরি হবে? ফাইনাল মেরিট প্যানেল, যেখানে তোমরা চাকরিটা পাবে। ভেরিফিকেশন, যেটা তোমাদের পুলিশ ভেরিফিকেশন হয় চাকরি পাওয়ার পরে হবে, মানে তোমাদের মানে মেরিট লিস্টে নাম উঠে যাওয়ার পর, তারপরে যেমন মেডিকেল এক্সামিনেশন হয় সেটা হবে। অ্যাপয়েন্টিং অথরিটি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর কমান্ডেন্ট, যেটা করে তোমাদের জেনে কোনো লাভ নেই। পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, মার্চের 7 তারিখ থেকে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত। ভালো করে শুনে নাও, মার্চের 7 তারিখ থেকে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত। প্রথম দিন ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, তারপরের দিন বা একটু দেখে তারপরে ফর্ম ফিল আপটা করবে, কিন্তু খুব ভালো করে ফর্ম ফিল আপটা করবে। তারপরের জিনিসগুলো দেখো, যেটা অ্যাপ্লিকেশন প্রসেস ফিজ, এটা তোমরা দেখে নাও কার জন্য কি লাগবে, কারণ এখানে আবার যে জেনারেল রয়েছে তাদের জন্য টোটাল 170 টাকা, এসসিদের জন্য 20 টাকা, এসটিদের জন্য 20 টাকা অনলি, শুধু প্রসেসিং ফিস, এদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এটা নিয়ে আবার কমেন্টে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? কিভাবে অ্যাপ্লাই করবে? তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, এখানে অফিসিয়াল ওয়েবসাইট লেখাই আছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এখানে যে সাইজটা বলে দিয়েছে, এডিট উইন্ডো ওপেন করা হবে, কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে তোমাদের কোনো এডিট করতে না হয়। ভালো করে পুঙ্খানুপুঙ্খ জেনে যে কোনো সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করবে বা নিজেরা করবে, যাতে এডিট করতে না হয়। তোমরা একটা চাকরির পরীক্ষার্থী, পরীক্ষার অ্যাপ্লিকেশনে ফর্ম ফিল আপে ভুল করাটা কাম্য নয়। তাহলে
যেটা তোমাদের ফটোগ্রাফ নট মোর দ্যান 3 মান্থস, অর্থাৎ 3 মাসের আগের ফটোগ্রাফ দেওয়ার চেষ্টা করবে না, রিসেন্ট ফটো তুলে দেওয়ার চেষ্টা করবে। পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অ্যান্ড স্ক্যান কপি অফ ফুল সিগনেচার। কি ফরম্যাটে দিতে হবে? জেপিজি ফরম্যাটে। কত কেবির মধ্যে হতে হবে? 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এছাড়া ফটোগ্রাফ নিয়ে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যেটা আমি তোমাদের বলে দিতে চাই। যেটা আমি বললাম যে 3 মাসের আগে হলে হবে না। ফেসিং ফরওয়ার্ড অ্যান্ড লুকিং স্ট্রেট ইনটু দ্য ক্যামেরা, অর্থাৎ এরকম স্ট্রেট ভাবে তোমাকে একদম স্ট্রেট ভাবে বসবে, ক্যামেরার দিকে ফোকাস করে ফটোটা তুলবে। মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ ক্লিয়ার কন্ট্রাস্ট, অর্থাৎ তোমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অন্য কোনো কালার দেবে না, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থেকেই ফটোটা তোলার চেষ্টা করবে। যেমন আমার ব্যাকগ্রাউন্ডে দেখো হোয়াইট বোর্ড আছে, এরকম হোয়াইট যেন থাকে। উইথাউট এনিথিং কভারিং দ্য ফেস, অর্থাৎ ফেসটাকে তোমার কভার করছে। যারা চশমা পরো ওই সময় চেষ্টা করবে চশমা খুলে ফটোটা তোলার। উইথাউট হেড কভারিং, মাথায় কোনো টুপি পরবে না। উইথ আইজ ওপেন, চোখ খুলে রাখবে, ভিজিবল যেন দেখা যায়। ফ্রি ফ্রম রিফ্লেকশন অর গ্লেয়ার ফ্রম গ্লাসেস, অর্থাৎ এই যে চশমার যে একটা রিফ্লেকশন হয় না, ওই জন্য বলছি চশমাটা পরে খুলে ফটোটা তুলবে। উইথ ইউর আইজ নট কভার্ড বাই সানগ্লাস, এই দেখো সানগ্লাস, টিন্টেড গ্লাসেস, গ্লাস ফ্রেমস, অর্থাৎ যে কোনো রকমের চশমা তোমরা খুলে ফটো তুলবে। উইথাউট এনি রেড আই, এসব বলে দিয়েছি। শ্যাডো যেন না থাকে, কারণ চশমা পড়লেই ওখানে শ্যাডো পড়বে। উইথ এ নর্মাল এক্সপ্রেশন, অর্থাৎ স্বাভাবিকভাবে। তোমরা যেমন সেলফি তোলো মুখ বেঁকিয়ে হাসি খুশি, এরকম নর্মাল। ক্লিয়ার? তাহলেই বলে দিয়েছি সাইজ 5 থেকে 20 কেবি, এগুলো তো আর বলার অবকাশ রাখে না, তোমরা অলরেডি সব জানো। তাহলে আর বেশি কিছু ইম্পর্টেন্ট আছে কি দেখে নিই। এডিটিং উইন্ডো, অর্থাৎ এডিটিং উইন্ডো এপ্রিলের 8 তারিখ থেকে ওপেন হবে, 14 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 7 দিনের জন্য খুলবে। কিন্তু তোমরা চেষ্টা করবে কোনো এডিট যেন না করতে হয়। ক্লিয়ার? এখানে দুটো গুরুত্বপূর্ণ কি, ফর কনসিডারিং দ্য রিটেন এক্সামিনেশন, for considering the candidate to be shortlisted for PMT and PET under change category, petition must be submitted before the date of written examination. No change shall be possible if the petitions are submitted beyond the time as given above. অর্থাৎ ওই যে বললাম, চেষ্টা করবে এই রুলসটাকে ফলো করার, অর্থাৎ তোমাদের যেন ফর্ম ফিল আপে কোনো ভুল না হয়। ফর্ম ফিল আপে ভুল হলে তোমাদের সেগুলোকে ঠিক করতে হবে, কিন্তু পিএমটি আর পেটে সেখানে কিন্তু তোমাদের মেন এক্সামিনেশন হয়ে গেলে তোমাদের কিন্তু ক্যাটাগরিতে কোনো পরিবর্তন করা যাবে না, সেটা ইন্টারভিউ হোক, পিএমটি হোক, পেট হোক। তাই ভালো করে বলছি, এই প্রসেসটা যেন তোমাদের না আসে তোমাদের কাছে। কারণ কি, যদি তোমরা ভুল করো, ক্যাটাগরি ভুল, এই ভুল সেই ভুল, সেগুলো ভালো করে দেখে নেবে। যদি ভুল হয়ে যায় বাই চান্স, সেটা এডিট উইন্ডোতে যখন এপ্রিল মাসে, ওটা কত তারিখ বললাম, 8 তারিখ না 7 তারিখ, 8 তারিখ, সেখানেও তোমরা ঠিক করে দেবে যদি বাই চান্স ভুল হয়ে যায়। কিন্তু 100% তোমরা অ্যাকুরেট থাকার চেষ্টা করবে যেন ভুল না হয়। ক্লিয়ার? এই ছিল বিস্তারিত। প্রচুর পরিমাণে ভ্যাকান্সি, খুব ভালো করে পড়াশোনা করো। ইংলিশটা কিভাবে করতে হবে, কারণ এখানে কিন্তু ইংলিশে 10 নাম্বার থাকলেও ওটা কিন্তু একদম ছেড়ে দেওয়া চলবে না। কেন ছেড়ে দেওয়া চলবে না? কারণ তোমরা দেখেছো যে 1-2 নাম্বারের জন্য কিন্তু 500-600 ক্যান্ডিডেটের গ্যাপ হয়ে যায়। তোমার যদি নাম্বার কাট অফের থেকে 1 কমে যায়, তাহলে তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেলে। আবার মেরিট লিস্টে তোমার নাম্বার যদি 1 কমে যায় ইংলিশে, সেখানেও তুমি অনেকটাই পিছিয়ে পড়লে, কাট অফ থেকে পিছিয়ে গেলে। অর্থাৎ তোমাকে কিন্তু এখানে চেষ্টা করতে হবে যে প্রিলিটাই এখানে মেন, কারণ এখানে আর কোনো প্রিলি পরীক্ষা থাকছে না। ওই মেন পরীক্ষায় পাস করলেই তোমাকে ফিজিক্যাল মেজারমেন্ট, পেট দুটোতেই তবে ডাকা হবে। তারপরে এগুলো কোয়ালিফাই করলে ইন্টারভিউ। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা নাম্বার গুরুত্বপূর্ণ। ইংলিশে 10 নাম্বারও গুরুত্বপূর্ণ, কিন্তু 10 নাম্বারের জন্য পুরো রামায়ণ মহাভারত পড়ার কোনো প্রয়োজন নেই। ওখানে আমি তোমাদের একটা শর্টকাট স্ট্র্যাটেজি করে দেবো, তোমরা সেটা ফলো করবে, তাতেই সেটা এনাফ হয়ে যাবে। তাহলে ওই ক্লাসের জন্য অপেক্ষা করো। এছাড়া ইংলিশের যে ক্র্যাশ কোর্স গ্রামারের আমার দেওয়া আছে, ওগুলো তোমরা একটু দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি ইংলিশটা হয়ে যাবে। আর আমি একদম শর্টকাট মেথড তোমাদের বলে দেবো, কারণ ইংলিশে 10 নাম্বারের জন্য অনেক কিছু পড়ার দরকার নেই। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, কারণ ইংলিশটাই তোমাদের সব থেকে বেশি ভয়। এবং ইংলিশটাই যদি ভয়টাকে আরো তোমাদের কি বলবো ঝাঁকিয়ে বসে, যে তোমাদের অনেক সিলেবাস, যেগুলো আমি বিভিন্ন জায়গায় দেখছি যে একদম মহাভারতের মতো সিলেবাস ব্যাখ্যা করা হচ্ছে, দ্যাট ইজ নট রিকোয়ার্ড। কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের একদম টু দ্য পয়েন্ট সিলেবাস ব্যাখ্যা করে দেবো। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আমাদের অ্যানালিসিস ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা ওই ক্র্যাশ কোর্সগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।